ওয়ালটনের সম্পূর্ণ নতুন একটা সিরিজ বাজারে এসেছে, সেটা হচ্ছে ওয়ালটন নেক্সট জি, এবং সেই সিরিজের ফার্স্ট ফোন ওয়ালটন নেক্সট জি N6 আমার হাতে আজকে আছে। প্রবাবলি তাদের প্রিমো লাইন আপটাকে রিপ্লেস করবে এই নেক্সট জি লাইন আপ, এবং নেক্সট জি দিয়ে প্রবাবলি নেক্সট জেনারেশন বোঝানো হচ্ছে। যাই হোক, ওয়ালটনের এই নেক্সট জেনারেশনের ফার্স্ট ফোনটা কেমন হলো সেটাই আজকের ভিডিওতে জানাবো। ওয়েল, এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 14,999 টাকা, মানে রাফলি 15,000 টাকা। শুরুতেই আমরা ডিজাইন দিয়ে স্টার্ট করি। ওয়েল, এই ফোনটা প্লাস্টিকের তৈরি, স্লাইটলি বক্সিয়ার শেপের, আবার সাইডটা কিছুটা রাউন্ডেড, যার ফলে হাতে খুব একটা আনকমফোর্টেবল ফিল দেয় না। যদিও গ্লসি টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে, বাট দেখতে অনেকটা মনে হয় ম্যাট। পেছনে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস লেগে যায়, সো ব্যাক কাভারটা ইউজ করার রিকমেন্ডেশন থাকলো। এবং রিয়ার পার্টটা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এইটা খুব নামি দামি একটা ফোনের সাথে রিজেম্বল করছে, সেটা হচ্ছে আইফোন। ওয়েল, ইট লুকস নাইস, সো আমার তেমন কোনো কমপ্লেন নেই এখানে। ফ্রেমটার উপরের দিকে দেখতে পাচ্ছি কিছুই নেই, নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। আর একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার আছে, যেটার সাউন্ড কোয়ালিটি বিলো অ্যাভারেজ ছিল, বিকজ এটা লাউড থাকা সত্ত্বেও খুব একটা ডেপথ আমি পাচ্ছিলাম না। আই মিন, সাউন্ডটা একদমই হালকা লাগছিল। আর ডান পাশে ভলিউম বাটনগুলো আছে, পাশাপাশি পাওয়ার বাটন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একসাথে দেওয়া হয়েছে। এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেটলি কাজ করছিল প্রত্যেকবারই, তবে শুধুমাত্র মিসিং দেখেছি এটাতে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। এর বাইরে এই ফোনটার ওজন হচ্ছে 188 গ্রাম, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাকই রাখা হয়েছে। যদিও ফোনটা একটু মোটা, 8.55mm, সো খুব একটা স্লিম না। হাতে নিলে একটু বাল্কি ফিল করবেন, দেন এগেন কিছুদিন ইউজ করলে অভ্যস্ত হয়ে যাবেন, সো আমার কাছে খুব একটা আনকমফোর্টেবল লাগেনি। এবার চলে আসি ডিসপ্লেতে। সো ওয়ালটন নেক্সট জি N6 ফোনটাতে 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এই ডিসপ্লেতে বেশ কয়েকটা ড্রব্যাক আছে। এবং প্রথম ড্রব্যাকটা হচ্ছে উপরের দিকের এই ডিউ ড্রপ নচটা। এটা বেশ পুরনো টেকনোলজি, এবং এই যুগে এসে এটাকে কিছুটা ব্যাকডেটেড মনে হচ্ছে। বটম চেনটাও বেশ বড়, সেই সাথে ডিসপ্লে রেজুলেশন হচ্ছে এইচডি+। তবে এটাতে 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে খুব স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সেই সাথে ডিসপ্লে সাইজটাও বড়, এবং ডিসপ্লেটা খুব সুন্দর কালার রিপ্রোডিউস করতে পারে। তো সব কিছু মিলে ডিসপ্লে ইউজিং এক্সপিরিয়েন্সে শুধুমাত্র মিডিয়া কনজামশনের সময় আপনারা শার্পনেসে কিছুটা ঘাটতি খেয়াল করবেন, তবে খুব ফ্লুইড একটা ফিল আপনারা পাবেন, স্পেশালি ইউআইতে এই জিনিসটা খুব এনজয় করবেন। সেই সাথে এটা টাচ রেসপন্স খুব ভালো ছিল, সেই সাথে ব্রাইটনেসও ছিল এনাফ মোস্ট সিচুয়েশনেই। আর এই ফোনটাতে র্যাম হচ্ছে 4GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। এই প্রাইসে 128GB স্টোরেজটা বেশ অ্যাপ্রিসিয়েটেবল, কারণ অনেক সময় আমরা 64GB দেখে থাকি। তবে এই ফোনের যে ব্রেইনটা, সেটা হচ্ছে ইউনি এসওসির টাইগার সিরিজের T606 এসওসি। এটা নিয়ে অনেকে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন, এবং একটু আনকমন যেহেতু প্রসেসরটা, সো আমরা একটু ব্রেকডাউন করে দেখি যে ইউজুয়ালি মার্কেটে থাকা অন্যান্য প্রসেসরগুলোর সাথে এটা কিভাবে কম্পিট করছে বা কোন জায়গাতে এটা স্ট্যান্স নিচ্ছে। প্রথমেই আমরা এই এসওসিটার সিপিইউ আর্কিটেকচারটা একটু দেখি। সো ইউজুয়াল ডুয়েল ক্লাস্টার 8 কোর সিপিইউ এটাতে দেওয়া হয়েছে, কর্টেক্স A75 2টা এবং কর্টেক্স A55 6টা। বাট প্রবলেম হচ্ছে এই পারফরমেন্স কোড যেটা কর্টেক্স A75, এটার ক্লক স্পিড রাখা হয়েছে 1.6 GHz, সেমভাবে কর্টেক্স A55 এর ক্লক স্পিডও 1.6 GHz। আর এই অ্যাসোসিয়েটের ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হচ্ছে 12 ন্যানোমিটার। সো এই কর্টেক্স A75 এবং কর্টেক্স A55 বেসড প্রচুর অ্যাসোসি কিন্তু আমরা মার্কেটে দেখি, স্পেশালি মিডিয়াটেকের G85, G88, এগুলো কিন্তু অনেক জনপ্রিয়। বাট সেগুলোতে পারফরমেন্স কোড যেগুলো আছে, এগুলোর ক্লক স্পিডটা একটু বেশি হওয়ার ফলে পারফরমেন্স কিছুটা বেটার পাওয়া যায় এটার তুলনায়। এটাতে যেহেতু 1.6 GHz রাখা হয়েছে, সো এখানে পারফরমেন্সটা কিন্তু একটু কম পাওয়া যাবে G88 কিংবা G85 এর তুলনায়। বাট একদমই G35 লেভেলের না, এটা G35 এবং G88 এই দুইটার মাঝামাঝি কোনো একটা জায়গায় পারফর্ম করে। এটা আমি সিপিইউর পার্টে বলছি। বাট জিপিইউর পার্টে যদি যাই, তাহলে দেখবো এখানে মালি G57 MP1 জিপিইউ ব্যবহার করা হয়েছে, যেটা সিঙ্গেল জিপিইউ এক্সিকিউশন ইউনিটের। ইউজুয়ালি এই প্রাইস রেঞ্জে ডুয়েল জিপিইউ এক্সিকিউশন ইউনিট থাকে। এই এক্সিকিউশন ইউনিটটা অনেকটা কোরের মতোই। সো এটা দিয়ে কেবল অকেশনাল গেমিং আপনারা চালিয়ে নিতে পারবেন। ফর এক্সাম্পল, পাবজি খেলতে গেলে 3-4টা ম্যাচ খেলার পরে পারফরমেন্সে কিছুটা থ্রটল আপনারা খেয়াল করবেন, এবং পাবজিতে কিন্তু আমরা লো সেটিংয়ে খেলেছি, লো সেটিংয়ে চালিয়ে নেওয়ার মতো গেম প্লে আপনারা পাবেন। সিওডি আবার একটু বেটার পারফর্ম করছিল, বাট যদি ফ্রি ফায়ার টাইপের গেমগুলো খেলেন তাহলে এটা বেশ ভালোই হ্যান্ডেল করতে পারবে। তবে ডে টু ডে ইউসেজে মিডিয়া কনজামশন কিংবা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, এগুলোতে খুব মেজর ইস্যু আমি দেখিনি। হেভি অ্যাপ অনেকগুলো একসাথে যদি রান করেন তাহলে মাঝে মধ্যে একটু ল্যাগ দেখতে পারবেন। বাজেট ফোনে এটা একদমই ইউজুয়াল, সো ডে টু ডে পারফরমেন্সে আমার মনে হয় না খুব একটা কমপ্লেন আপনাদের থাকবে। আর এই ফোন থেকে ডে টু ডে ইউসেজে স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়ার একটা বড় ক্রেডিট সফটওয়্যারকে দিতে হবে। এটাতে অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে, যদিও 13 দিলে ভালো হতো, কারণ এই টাইপের ফোনে ইউজুয়ালি মেজর আপডেটগুলো আসে না। তবে এটার সফটওয়্যারটা কিন্তু একদমই ক্লিন স্টক লুকে লাইক। এটাতে তেমন কোনো মডিফিকেশনই করা হয়নি, খুবই হালকা পাতলা ছোটোখাটো কিছু টুইক করা হয়েছে। এর বাইরে একদমই স্টক লুকে লাইক একটা ইউআই। সো খুবই স্মুথ এবং ক্লিন একটা এক্সপিরিয়েন্স এই সফটওয়্যার থেকে পাওয়া যায়, যেটা এই ফোনের পারফরমেন্সেও রিফ্লেক্ট করছে। ক্যামেরা সেকশনে এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর আছে, আর একটা 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে।
না, প্রাইমারি ক্যামেরা থেকে ডে লাইটে আমি স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি পেয়েছি। ছবিতে ভালোই ডিটেল থাকে, মোটামুটি শার্পও ছবিগুলো, যদিও কালারগুলো একটু স্যাচুরেটেড এবং কিছুটা ওয়ার্ম টোন দেয় ছবিতে, বাট দেখতে ভালোই লাগে, সোশ্যাল মিডিয়াতে শেয়ারেবল। পোর্ট্রেট মোডের ছবিগুলো যদিও খুব একটা আহামরি না, এজ ডিরেকশনটা আরেকটু বেটার হলে ভালো হতো, স্পেশালি কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হলে। তবে লো লাইটে এই ফোনটা খুব একটা ভালো পারফর্ম করতে পারে না, ছবিতে ভালোই নয়েজ থাকে, গ্রেইন থাকে এবং খুবই সফট হয়ে যায়। সামনের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাতেও খুব নোটেবল কিছু নাই, অ্যাভারেজ কোয়ালিটির ছবিটা ক্যাপচার করতে পারে। সামনের ক্যামেরা দিয়েও আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, তবে লাইট ভালো থাকলে একটু ভালো মানের ছবি পাবেন, লাইট কমে গেলে কিন্তু সেলফি খুব একটা ভালো আসে না। আর এই ফোনটা সামনে পেছনে দুই জায়গাতেই 1080 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়, স্টেবিলাইজেশন নেই, তবে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক লেগেছে আমার কাছে প্রাইস বিবেচনায়। আর এই ফোনটাকে পাওয়ার আপ করছে 5000 mAh এর একটা ব্যাটারি, যেটা এই ফোনটাকে ইজিলি 1.5 দিন টেনে নিয়ে যেতে পারবে যদি একটু লাইট টু মডারেট ইউজ করেন। হেভি ইউজ করলেও আপনারা একদিন নিশ্চিন্তে ইউজ করতে পারবেন। এই ফোনটার বক্সের ভেতরে 18 ওয়াটের একটা চার্জার আছে, সো চার্জিং স্পিড এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা বেশি মানুষের কমপ্লেন থাকবে না। তাছাড়া এই ফোনটাতে নেটওয়ার্ক রিসেপশন খুব ভালো ছিল, সেই সাথে কল কোয়ালিটি ওয়াজ ডিসেন্ট অ্যাজ ওয়েল। শুধুমাত্র জাইরো সেন্সরটা মিসিং, এইটা আমাকে কিছুটা বদার করেছে। কনক্লুশনে গিয়ে আমরা যদি একটু সামারাইজ করি তাহলে বলবো এই ফোনটাতে বেশ কিছু পজিটিভ দিক আছে, আবার কিছু জায়গায় এখনো ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। পজিটিভগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে ডিসপ্লেতে 90 হার্জ রিফ্রেশ রেট, সেই সাথে এটার ইন্টারনাল স্টোরেজের পরিমাণটা বেশি, ফ্লুয়েন্ট একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড, এই কয়েকটা জিনিস এই ফোনের পজিটিভ। ইমপ্রুভমেন্টের জায়গার মধ্যে প্রথমেই আছে সেলফি ক্যামেরার হাউজিংটা, প্রসেসরটা স্লাইটলি বেটার হতে পারতো এবং ক্যামেরা কোয়ালিটিটা যদি আরেকটু বেটার হতো তাহলেই একদম জমে ক্ষীর হয়ে যেত। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।